গাইস, গুড আফটারনুন তোমাদের সবাইকে। তো এখন ঘড়ির কাটায় সময় হয়েছে তোমার 4:56। তো এখন আমি বসে আছি কর্ণগড়ের মন্দিরে। তো আরেকটি ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের এই ব্লগটা আরও মজাদার হতে চলেছে, তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখো। আর এটা হঠাৎ জার্নি, তো এখানে এসে ওই জন্য ইন্ট্রো দিচ্ছি মন্দিরে এসে। তো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, তাই এখানে এসে ইন্ট্রো দিচ্ছি। তো আশা করছি এই ভিডিওটা গত ভিডিও পর্যন্ত তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা অনেক দিন পরে চ্যানেলে আসছে, মাঝে অনেকদিন চ্যানেলে ভিডিও আসেনি মানে যে শ্যুটিং হয়নি সেরকম নয়, ভিডিও অনেক শ্যুট হয়ে রয়েছে, তো এডিটিং করার সময় পাইনি, তাই জন্য আমাদের ভিডিও দিতে পারিনি। তো আশা করছি এবার থেকে রেগুলার ভিডিও আবার তোমাদের দিতে পারবো, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। তো চলো। পড়ন্ত রোদের পড়ন্ত বিকেলে আমরা পৌঁছে গেলাম কর্ণগড়ের মন্দিরে। তো দেখো সূর্যের ভিউটা কত সুন্দর লাগছে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই মন্দিরের যে মূল গেটটা রয়েছে। তো এটাই হচ্ছে মন্দির ক্যাম্পাসের মূল গেট, যেটার ভেতর দিয়ে তোমাদেরকে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। প্রবেশ করলেই প্রথমেই তোমরা মন্দিরের গেটের বাম পাশে দেখতে পাবে যাত্রী প্রতীক্ষালয়। এই গ্রীষ্মের রোদে আপনারা এখানে খুব আরামেই প্রতীক্ষা করতে পারবেন। তো চলো, এরপরে মন্দিরের সবচেয়ে যে জিনিসটা আমাকে ভালো লেগেছে, বর্তমান দিনে অনেক মন্দির ঘুরেছি, তো তার মধ্যে সবচেয়ে ভালো যেটা লাগছে, এখানে বেশ পার্কের মতো করা আছে, বেশ গার্ডেনিং করা আছে, ঠিক আছে? তো এটা আমাকে খুব ভালো লেগেছে যে মন্দির চত্বরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিস্তব্ধ এলাকা, ঠিক আছে? তো খুব ভালো লেগেছে আমাকে। তো আশা করছি তোমাদের এখানে আসলে খুব ভালো লাগবে। আর ওই যে সামনে অতিথি নিবাস রয়েছে, তো কেউ যদি রাত্রে এখানে থাকতে চাও তো তারা এখানে থাকতে পারবে। তার আগে দেখো রাস্তা মাঝখানে মূল মন্দিরকে যে রাস্তাটা যাচ্ছে, সে রাস্তার দু সাইডেই রয়েছে গার্ডেনিং। তো একই ডিজাইনের গার্ডেনিং করা আছে, খুব সুন্দর। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে মন্দিরের মূল গেট। তো মূল গেটে তো তোমরা প্রবেশ করবে, তার আগে তোমাদেরকে দেখাই যারা গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসবে তারা পার্কিং কোথায় করবে। তো দেখো মন্দিরে ঢুকলেই প্রথমে এই যে বটগাছটা রয়েছে, তো বটগাছের গোড়ায় তোমরা আরামসে বাইক পার্কিং করতে পারবে। আর যদি 4 চাকা নিয়ে আসো বা বড় গাড়ি নিয়ে আসো, সেগুলো পার্কিং করার জন্য জায়গা রয়েছে। তো মন্দিরের মূল গেট থেকে ঢুকে ওই যে বটগাছটার গোড়ায় বাইক পার্কিং রয়েছে, ওখান থেকে ডান সাইডে নিলে একটা বড় মাঠ, খোলা মাঠ রয়েছে। তো সেখানে তোমরা আরামসে ব্যক্তিগত গাড়ি বা বড় গাড়ি পার্কিং করতে পারবে, ঠিক আছে? তো এই গেল মোটামুটি পার্কিংয়ের সমস্যা। এবার তোমাদের চলো মন্দির চত্বরটা ঘুরে দেখায়। তো দেখো এই হচ্ছে মন্দিরের মূল গেট। তো সত্যি বলতে কি এই মন্দিরের যে কারুকার্যটা আমাকে খুব সুন্দর লেগেছে। একটা ভেবে দেখার মতো বিষয় আছে যে কীভাবে কারুকার্যটা হয়েছে। তো দেখলেই তোমরা এখানে প্রথমে বিস্ময় হবে। তো মন্দিরে ঢোকার আগে তোমাদের এই মন্দিরের অফিস সম্পর্কে দেখে দেই। তো যেই অতিথি নিবাসের কথা তোমাদেরকে বললাম, সেই অতিথি নিবাসে যদি তোমরা থাকতে চাও, রাত কাটাতে চাও, তো তোমরা এই অফিসের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, এই মন্দিরে বিবাহ হয়, ঠিক আছে? তো বিবাহ করতে গেলে কী কী নিয়ম মানতে হবে এখানে সেগুলো দেখে নাও তোমরা। পারলে ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে নাও। তো ভিডিওর এখানে বিবাহের কী কী নিয়মাবলী সব কিছু এখানে লিখে দেওয়া আছে, আর কী কী নিয়ে যেতে হবে। তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। তো প্রবেশ করার সময় মূল গেটের বাইরেই দেখলাম যে মন্দিরে সময় কখন কখন খুলে সেটা লেখা রয়েছে। তো নভেম্বর হইতে এপ্রিল পর্যন্ত সকাল 8:30 থেকে দুপুর 2টো এবং বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর মে থেকে অক্টোবর পর্যন্ত 8:30 থেকে 2টো এবং 4:30 থেকে 7টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো যেটা তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরের মূল গেটটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, তো এটা আমাকে খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে কিন্তু গাড়ি পুজোও করা হয় মন্দিরে। 2 চাকার জন্য 100 টাকা, 4 চাকার জন্য 200 টাকা এবং বড় গাড়ির জন্য 400 টাকা। আর পুরোহিতের কিন্তু দক্ষিণা আলাদাভাবে দিতে হবে। আর পুজোর সরঞ্জাম যদি কিনতে চাও তো তোমরা হয় বাইরে থেকে নাও কিনতে পারো। তো এখানে যথেষ্ট দোকান রয়েছে এবং যথেষ্ট বার্গেনিং করে তোমরা কিনতেও পারবে, কারণ অনেকগুলো দোকান রয়েছে। তো এখানে পুজোর সরঞ্জাম কেনাকাটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস, এখানে তোমরা যেটা একটু আগে বলেছিলাম যে অতিথি নিবাস, তো এই হচ্ছে সেই অতিথি নিবাস। যেখানে থাকতে গেলে ওই অফিসের মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের একটু পরে বলবো, তার আগে দেখো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে রিসার্চ করে একটা এখানে লিপি দিয়েছে। তো সেটা তোমরা এখানে পড়তে পারবে যে মন্দিরের কী কী ইতিহাস রয়েছে। আর এই মন্দির চত্বরে শুধু একটা মন্দির নেই, অনেকগুলো মন্দির রয়েছে। তো কী কী মন্দির সেগুলো তোমরা দেখো। মহামায়ার মন্দির রয়েছে বগলামুখী রূপে, অভয় রয়েছে দক্ষিণাকালী রূপে, যোগমায়া দুর্গা মন্দির রয়েছে এবং দণ্ডেশ্বর, খড়গেশ্বর ও মহাবীর
মন্দির রয়েছে। মহামায়া ও অভয়া মন্দিরের সামনেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড, যে যজ্ঞকুণ্ডটা বর্তমানে কোনো এক কারণে বন্ধ রয়েছে। তো এই হচ্ছে সেই মহামায়া ও অভয়া মন্দির। তো এখানে মহামায়া বগলামুখী রূপে পূজিত হন এবং অভয়া দক্ষিণাকালী রূপে পূজিত হন। আর এই হচ্ছে সেই মন্দির, যে দেবী মহামায়ার মন্দির ও দণ্ডেশ্বর মন্দিরের বাম দিকেই রয়েছে এই মন্দির। এই মন্দিরের চূড়ার উচ্চতা প্রায় 33 ফুট, ঠিক আছে। তো এই মন্দিরের সামনে রয়েছে একটা পঞ্চমুণ্ডির আসনও। চলো এবার তোমাদেরকে দেখাই এই কর্ণগড়ের মন্দিরের মূল যে মন্দিরটা, সেটা হচ্ছে দণ্ডেশ্বর ও খড়গেশ্বরজিউর মন্দির। এই মন্দিরটি প্রায় 60 ফুট উঁচু এবং পাথরের নাটমণ্ডপ সহ প্রায় লম্বায় 20 ফুট লম্বা। এই মন্দিরে আকর্ষণীয়ভাবে একটি 4 ফুট গভীর গর্ত রয়েছে, যাকে জনিপীঠও বলা হয়, এবং বাম দিকে একটি বাঁকা পাথর সহ একটি শিবলিঙ্গ রয়েছে, যাকে খড়গেশ্বরজিউর মহাদেব রূপে পূজিত হন। দেখুন এই সে মন্দির, আর মন্দিরের বাম সাইডে রয়েছে মহাবীর মন্দির। তো এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তো আরও একটা মন্দির রয়েছে, তো সেটা কোন মন্দিরটা আমি চিহ্নিত করতে পারি না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই হচ্ছে দণ্ডেশ্বরজিউ এবং খড়গেশ্বরজিউর মন্দির। তো দেখতে পাচ্ছ ভিডিওতে তোমরা যে ভিতরে একটা শিবের মন্দির রয়েছে, তো আর মাঝেও একটা শিবলিঙ্গ রয়েছে। তো এই হচ্ছে মন্দিরের মূল চূড়া। তো বারবার তোমাদেরকে একটাই কথা বলবো যে মন্দিরের কারুকার্য এতটা সুন্দর ভালো লেগেছে যে প্রকাশ না করে বলতে পারছি না। আর এই মন্দিরের সামনে রয়েছে রঘু বাবার মন্দির। রঘু বাবা একজন সাধু ছিলেন এবং প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে এই মন্দিরে তিনি সেবা করেছিলেন। আর রঘু বাবা এখানে বেশ একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত এবং পূজিত হয়ে আসছেন। আর এই হচ্ছে কারো মানসিক কিছু করার থাকলে তো এইখানে এই দণ্ডটাতে বাঁধলে নাকি মানসিক পূরণ হয় শুনেছি। তো আমি এখানে মানে প্রথমবার গিয়েছি, তো সেটা তোমাদেরকে বলতে পারবো না। আর এই দণ্ডেশ্বরজিউর মন্দিরের মানে বাম দিকে একটু পেছনে রয়েছে যোগমায়ার মন্দির। তো সেই মন্দিরের সামনে বলির কাঠও রয়েছে। তো মনে হচ্ছে যে পুজোর সময় এখানে বলির ব্যবস্থাও রয়েছে, ঠিক আছে। আর মন্দিরের প্রায় পেছন দিকে একটা কুণ্ড রয়েছে, যেই কুণ্ডুর জলে মায়ের পুজো হয় এবং এখানে যে রান্না করা হয়, মানে যেসব দর্শনার্থীরা প্রসাদ খায় তাদের যে রান্না, সেই রান্নাও এই জলেই, এই কুণ্ডুর জলেই করা হয়, ঠিক আছে। তো এই সিন্ধুকুণ্ডুর জল দেখুন এখানে লেখাও রয়েছে যে এই জলে নামা হবে না। আর রান্না বলতে এখানে প্রায় প্রত্যেক দিনই, যেটা শুনলাম ওখানে, যে প্রত্যেক দিনই কম করে 100 লোক খায় এবং শনি ও মঙ্গলবার সবচেয়ে এখানে বেশি, প্রায় 300-400, কোনো দিন নাকি 500-700 লোকও এখানে প্রসাদ গ্রহণ করে, ঠিক আছে। তো প্রসাদ গ্রহণ করার জন্য অবশ্যই তোমাদেরকে আগে সময়ে পৌঁছে গিয়ে ওখানে নাম লেখাতে হবে। আর দেখো এখানে অনেকটাই জায়গা রয়েছে, তো প্রসাদ খেতে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এরপরে তোমাদেরকে আসছি, আর হাত ধোয়ার জায়গাটাও এখানে রয়েছে, তো অসুবিধা কিছু হবে না, ঠিক আছে। তো এবার বলি কিভাবে পৌঁছবেন এই মন্দিরে। তো ট্রেনে হাওড়া থেকে মেদিনীপুরের দূরত্ব প্রায় 128 কিলোমিটার মতো। হাওড়া থেকে মেদিনীপুর পৌঁছানোর জন্য একাধিক এক্সপ্রেস বা লোকাল ট্রেন রয়েছে। মোটামুটি ট্রেনে মেদিনীপুর পৌঁছাতে সময় লাগে হাওড়া থেকে 2.5 ঘন্টার মতো। রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস, অরণ্যক এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেসের মতো বহু ট্রেন রয়েছে, যেখানে যার দ্বারা আপনি হাওড়া থেকে খুব সহজে মেদিনীপুরে পৌঁছে যেতে পারবেন। মেদিনীপুর স্টেশন থেকে নেমে কর্ণগড় মন্দিরের দূরত্ব প্রায় 13 কিলোমিটার মতো। তো ওখান থেকে টোটো, অটো বা প্রাইভেট কার করে আপনারা এইখানে পৌঁছে যেতে পারবেন। আর যদি কলকাতা বা হাওড়া থেকে আপনারা সড়ক পথে আসতে চান, সেখানেও খুব সহজে পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে মেদিনীপুরের দূরত্ব মাত্র 132 কিলোমিটার। 16 নম্বর জাতীয় সড়ক ধরে আপনি সজ্জা মেদিনীপুর আসবেন, পৌঁছাতে সময় লাগবে প্রায় ঘন্টা 3 মতো। তো মেদিনীপুর থেকে কর্ণগড় মন্দিরের দূরত্ব 30 কিলোমিটার। তো খুব সহজে আপনারা এখানে চাইলে পৌঁছে যেতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। হ্যাঁ, নিচে কমেন্ট করে উৎসাহ দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টের জোরেই আমরা পরবর্তী ভিডিও বানাতে উদ্বুদ্ধ হয়। তো দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।